গুড মর্নিং। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ফ্যাটের বিপাক এবং ফ্যাটের বিপাকের মধ্যে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের জারণ পদ্ধতি। ফ্যাটি অ্যাসিডের জারণ পদ্ধতি দুটোভাবে সম্পন্ন হয়। একটা হলো বিটা জারণ পদ্ধতি বা বিটা অক্সিডেশন, আর দুই হচ্ছে ওমেগা জারণ পদ্ধতি বা ওমেগা অক্সিডেশন। এই ভিডিওতে আমরা এখন যেটা পড়ব সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ বা বিটা অক্সিডেশন। ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশন অথবা জারণের মধ্যে যে পদ্ধতি সবথেকে বেশি গ্রহণযোগ্য সেটি হচ্ছে বিটা অক্সিডেশন। এখন আমরা বিটা অক্সিডেশন সম্বন্ধে জানব। 1905 সালে বিজ্ঞানী নোভ সর্বপ্রথম এই পদ্ধতি পর্যবেক্ষণ করেন এবং তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ আর বিটা কার্বন কোনটা। তো এই মতবাদের মূল বিষয়টাই হচ্ছে যে ফ্যাটি অ্যাসিডের যে বিটা কার্বন স্থানটা রয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, বিটা কার্বন স্থান সেখানে জারণ সম্পন্ন হয়। এর ফলে ফ্যাটি অ্যাসিডের দুটো প্রান্তীয় কার্বন অ্যাসিটাইল কোয়ে হিসেবে তারা বিচ্ছিন্ন হয়, আর এই ঘটনা কিন্তু বারংবার ঘটতে থাকে, অর্থাৎ এই ঘটনার পুনরাবৃত্তি হয় এবং প্রত্যেক পদক্ষেপে অর্থাৎ প্রত্যেকবার যখন ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশন সম্পন্ন হয় সেই প্রত্যেক পদক্ষেপে কিন্তু দুটো কার্বন সমন্বিত অ্যাসিটাইল কোয়ে নির্গত হয় এবং ফ্যাটি অ্যাসিডের দুটো কার্বন পরমাণু হ্রাস পায়। তাহলে দেখে নেওয়া যাক ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশনের বিক্রিয়াপথ। এখানে একটা ফ্যাটি অ্যাসিডের ফর্মুলা আমি লিখেছি, যেটা হলো 16 কার্বন পরমাণু বিশিষ্ট 16 কার্বন পরমাণু বিশিষ্ট একটা ফ্যাট। ঠিক আছে, এটা স্টিয়ারিক অ্যাসিড হতে পারে, মানে ফ্যাটি অ্যাসিড বিভিন্ন রকমের ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশন সম্পন্ন হয়। স্টিয়ারিক অ্যাসিড হতে পারে অথবা পামেটিক অ্যাসিড হতে পারে। তো আমি এখানে হচ্ছে 16 কার্বন বিশিষ্ট পামেটিক অ্যাসিডের বিটা অক্সিডেশনটা দেখিয়েছি। তো দেখো এখানে পামেটিক অ্যাসিডের সঙ্গে যখন একটা অ্যাসিটাইল কোয়ে এইচএস একটা এইচএস কোয়ে যখন যুক্ত হচ্ছে তখন কি হচ্ছে, সেই সময় কিন্তু এক অণু জল কোথা থেকে বেরোচ্ছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে একদম প্রান্তীয় যে কার্বক্সিল গ্রুপটা রয়েছে, প্রান্তীয় কার্বক্সিল গ্রুপে দেখো একটা ও এইচ ও এইচ আর একটা হচ্ছে এইচ, এই দুটো এরা যুক্ত হচ্ছে, এরা বেরিয়ে যাচ্ছে এবং জল হিসেবে এরা বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, জল হিসেবে বেরোচ্ছে এবং ফ্যাটি অ্যাসিডের সঙ্গে অ্যাসিটাইল কোয়ে এসএইচ এটা যুক্ত হচ্ছে এবং উৎপন্ন করছে ফ্যাটি অ্যাসাইল কোয়ে উৎপন্ন করছে। এবং এখানে বিক্রিয়া পথে যে এনজাইমটা কাজ করে সেটা হচ্ছে অ্যাসাইল কোয়ে সিনথেটেজ এনজাইম। ঠিক আছে, তো অ্যাসাইল কোয়ে সিনথেটেজ এনজাইমের মাধ্যমে তৈরি হচ্ছে ফ্যাটি অ্যাসাইল কোয়ে। আচ্ছা, এইবার দেখো এই ফ্যাটি অ্যাসাইল কোয়ের এই আলফা এবং বিটা স্থানে আলফা এবং বিটা কার্বনের যে দুটো হাইড্রোজেন যুক্ত রয়েছে দেখতে পাচ্ছ, সেই হাইড্রোজেন দুটো এবার কিন্তু কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, হাইড্রোজেনটা দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হাইড্রোজেনটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। তার ফলে একটু উচ্চ শক্তি সম্পন্ন অণু কিন্তু এখানে উৎপন্ন হচ্ছে, যেটাকে বলা হচ্ছে FADH2। এটা তোমরা আগে জেনেছ, এটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে এটা কি করছে, এটা এটিপি উৎপন্ন করছে, এটা 3 অণু এটিপি উৎপন্ন করছে। এবার দেখো এখানে এই ফ্যাটি অ্যাসিড কোয়েটা আবার একটা বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়াপথের মাধ্যমে উৎপন্ন করছে আলফা বিটা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড উৎপন্ন করছে।
এখানে এনজাইম যেটা কাজ করছে সেটা হচ্ছে অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজেনেজ এনজাইম। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আলফা এবং বিটা যে কার্বন দুটো রয়েছে সেই আলফা এবং বিটা কার্বনের স্থানে কিন্তু কোনো এইচ নেই, সেখানে দুটো এইচ কিন্তু আগের ধাপে, এই যে এই এইচটা আগের ধাপে এটা বাইরে বেরিয়ে গেছে। এবার তাহলে আলফা বিটা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কোয়ে উৎপন্ন হচ্ছে। সেই আলফা বিটা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কোয়েটা কি হচ্ছে, এটা আবার একটা জল যুক্ত হচ্ছে, দেখো একটা জল যুক্ত হচ্ছে এবং যে এনজাইমটা এখানে কাজ করছে সেটা হচ্ছে এনল কো এ হাইড্রেজ এনজাইম। এই এনজাইমের মাধ্যমে উৎপন্ন করছে বিটা হাইড্রক্সি অ্যাসাইল কোয়ে, বিটা হাইড্রক্সি অ্যাসাইল কোয়ে উৎপন্ন হচ্ছে। এখানে দেখো এই আলফা এবং বিটা যে কার্বন দুটো আছে সেইখানে একটা ওএইচ আর একটা এইচ এসে যুক্ত হচ্ছে, ঠিক আছে। এর পরের ধাপে কি হচ্ছে, এই বিটা পজিশনে যে এইচ রয়েছে সেই এইচটা আর উপরের এইচটা এবং নিচের এইচটা এই দুটোই কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে এবং উৎপন্ন করছে হচ্ছে বিটা কিটো অ্যাসাইল কোয়ে। এই যে বিটা কিটো অ্যাসাইল কোয়ে এটা উৎপন্ন করছে। আচ্ছা, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিটা কার্বন যে পজিশনটা আছে সেই বিটা কার্বন পজিশনে কিন্তু এইচ বেরিয়ে গেছে এবং কার্বনের সঙ্গে ডাবল বন্ড দিয়ে এটা কিন্তু ও যুক্ত হয়েছে, মানে একটা কিটোন গ্রুপ তৈরি হয়েছে, তো উৎপন্ন হচ্ছে বিটা কিটো অ্যাসাইল কোয়ে। এখান থেকে এই ধাপ থেকে সেটা যে কোনো লং চেন ফ্যাটি অ্যাসিড হতে পারে, সেটা পামিটিক অ্যাসিড হতে পারে অথবা স্টিয়ারিক অ্যাসিড হতে পারে, কিন্তু এই বিটা কিটো অ্যাসাইল কোয়ে যখন উৎপন্ন হচ্ছে সেইখান থেকেই কিন্তু এই যৌগটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, দুটো ভাগে ভাগ হচ্ছে এবং এইচএস কোয়ে এখানে কিন্তু যুক্ত হচ্ছে। যুক্ত হয়ে কি করছে, এইচএস কোয়ের যে এইচটা সেটা কিন্তু দেখো আমি এখানে দেখিয়েছি কোথা থেকে ভাগটা হচ্ছে। এইচএস কোয়ের যে এইচটা সেটা কিন্তু দেখো এখানে এখানে কার্বনের সঙ্গে এই এইচটা কিন্তু যুক্ত হয়েছে, যুক্ত হয়ে উৎপন্ন করছে অ্যাসিটাইল কোয়ে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সিও এস কোয়ে এটা কিন্তু যুক্ত হচ্ছে কার্বনের সঙ্গে এবং যুক্ত হয়ে উৎপন্ন করছে অ্যাসিটাইল কোয়ে। এটা গেল একটা ধাপ। আর এখানে থায়োলেজ এনজাইমের মাধ্যমে এই এটা কি হচ্ছে, আমরা দেখেছিলাম যে এইচটা যুক্ত হচ্ছে কার্বনের সঙ্গে এবং উৎপন্ন করছে অ্যাসিটাইল কোয়ে, ঠিক একই রকমভাবে বাকি যেটুকুনি থাকছে অর্থাৎ এস কোয়ে সেইটা কিন্তু কোথায় এসে যুক্ত হচ্ছে, যেটা বাকি অংশটা ছিল এখানে বাকি যে অংশটা সেই বাকি অংশের সঙ্গে দেখো এখানে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে উৎপন্ন করছে এটা ফ্যাটি অ্যাসাইল কোয়ে উৎপন্ন করছে। যে ফ্যাটি অ্যাসাইল কোয়েটা কিন্তু 14 কার্বন পরমাণু যুক্ত, 14টা কার্বন বিশিষ্ট এটা কিন্তু একটা ফ্যাটি অ্যাসাইল কোয়ে। তো এই ফ্যাটি অ্যাসাইল কোয়েটা কি করছে, বিভিন্ন আমরা যে ফ্যাটি অ্যাসাইল কোয়েটা পাচ্ছি এই ফ্যাটি অ্যাসাইল কোয়েটা কিন্তু পরবর্তীতে এই ফ্যাটি অ্যাসাইল কোয়েটা কিন্তু আবার সম্পূর্ণরূপে যতক্ষণ না এটা জারিত হচ্ছে, মানে 16 পামিটিক অ্যাসিড 16 কার্বনযুক্ত পামিটিক অ্যাসিড যতক্ষণ না পর্যন্ত একদম সম্পূর্ণরূপে জারিত হচ্ছে, এটা কিন্তু ততক্ষণ পর্যন্ত এটা বিটা অক্সিডেশনে কিন্তু স্থানান্তরিত হতেই থাকবে এবং এর কিন্তু বিটা অক্সিডেশন সম্পূর্ণ হতে থাকবে। আর আমরা জানি যে এই প্রত্যেকটা বিটা অক্সিডেশনের ফলে কি হচ্ছে, যখন 16 কার্বন পরমাণু ছিল সেইটা দুই অণু যে দুটো কার্বন যুক্ত অ্যাসিটাইল কোয়ে কিন্তু এটা বিয়োজন করছে এবং বিয়োজন করে এটা জারিত হচ্ছে। আচ্ছা, এর
পরে যেটা আছে যে অ্যাসিটাইল কোয়ে যেটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে টিসিএস সাইকেলে প্রবেশ করছে। এটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হচ্ছে এবং সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করছে, যেটা কিনা টিসিএস সাইকেলে প্রবেশ করছে। যেটা আগে তোমরা টিসিএস সাইকেল পড়ে এসছো, সেই টিসিএস সাইকেলের মধ্যে এটা প্রবেশ করছে। এইবারে আমরা দেখে নিই যে বিটা অক্সিডেশনের ফলে শক্তি কীরকমভাবে উৎপন্ন হচ্ছে। তো আমরা যেটার বিটা অক্সিডেশন পড়লাম সেটা হচ্ছে পামেটিক অ্যাসিড। পামেটিক অ্যাসিড হচ্ছে একটা 16 কার্বন বিশিষ্ট একটা ফ্যাটি অ্যাসিড। এই পামেটিক অ্যাসিডের বিটা জারণ যদি সম্পূর্ণভাবে সম্পন্ন হয় তাহলে সেটা 7 বারে সম্পন্ন হবে। অর্থাৎ পামেটিক অ্যাসিড যদি বিটা অক্সিডেশনে একবার প্রবেশ করে তাহলে সেটা সম্পূর্ণ জারণ হতে তার 7 বার সম্পূর্ণ জারণ হবে। আচ্ছা, তাহলে 7 বার যদি বিটা অক্সিডেশন সম্পন্ন হয় তাহলে শক্তি উৎপন্ন হবে হচ্ছে 7 × 5। ঠিক আছে, অর্থাৎ 7 বারে প্রত্যেকবার 5 অণু করে এটিপি কিন্তু উৎপন্ন হবে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 অণু এটিপি কোথায় কোথায় উৎপন্ন হচ্ছে। একটা হচ্ছে যখন দেখো অ্যাসিটাইল কোয়ে যখন সক্রিয়করণের পর যখন আলফা বিটা অসম্পৃক্ত অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হচ্ছিল, সেইখানে কিন্তু দেখো একটা FeDH2 উৎপন্ন হয়েছিল। এই FeDH2 এখনো FeDH2 যদি ইলেকট্রন চেনের মাধ্যমে তার সম্পূর্ণ জারণ হয় তাহলে কিন্তু FeDH2 থেকে উৎপন্ন হচ্ছে 3 অণু এটিপি। ঠিক আছে, আর একটা হচ্ছে NADH2 উৎপন্ন হচ্ছে। কোথায় উৎপন্ন হচ্ছে দেখো, বিটা হাইড্রক্সি অ্যাসাইল কোয়ে থেকে যখন বিটা কিটো অ্যাসাইল কোয়ে উৎপন্ন হয়েছিল সেই সময় কিন্তু একটা NADH2 উৎপন্ন হয়েছিল। এই NADH2 সম্পূর্ণ জারণ হলে উৎপন্ন হয় 2 অণু এটিপি। ঠিক আছে, তাহলে এই 2 অণু এবং 3 অণু এটিপি যোগ হয়ে হচ্ছে 5 অণু এটিপি। তাহলে 7 বার যদি বিটা অক্সিডেশন সম্পন্ন হয় তাহলে 7 × 5 অর্থাৎ 35 অণু এটিপি উৎপন্ন হচ্ছে শুধুমাত্র অ্যাসিটাইল কোয়ের বিটা অক্সিডেশনের ফলে। এবার দেখো পামেটিক অ্যাসিডের সম্পূর্ণ বিটা অক্সিডেশনে কিন্তু 8 অণু অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হচ্ছে। 8 অণু অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হচ্ছে। 8 অণু অ্যাসিটাইল কোয়ে কী করে উৎপন্ন হচ্ছে? পামেটিক অ্যাসিড যদি একবার বিটা অক্সিডেশনে প্রবেশ করে তাহলে 1 অণু অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হচ্ছে। আর আমরা জানি যে একবার যদি প্রবেশ করে তাহলে অ্যাসিটাইল কোয়ে যেটা উৎপন্ন হচ্ছে তার সাথে উৎপন্ন হচ্ছে ফ্যাটি অ্যাসিড কোয়ে, যেটা পুনরায় বিটা অক্সিডেশনে প্রবেশ করছে। তো এরকমভাবে ফ্যাটি অ্যাসিড কোয়ে আরও 7 বার বিটা অক্সিডেশন কিন্তু তার হচ্ছে এবং বিটা অক্সিডেশনের ফলে আরও 7 অণু অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হচ্ছে। তো মোট 8 অণু অ্যাসিটাইল কোয়ে কিন্তু উৎপন্ন হচ্ছে। এই 8 অণু অ্যাসিটাইল কোয়ে কি করছে? এটা টিসে সাইকেলের মধ্যে এটা প্রবেশ করছে, টিসে চক্রে প্রবেশ করছে। আর আমরা জানি যে কোনো অ্যাসিটাইল কোয়ে থেকে টিসে সাইকেলের মাধ্যমে কিন্তু 12 অণু এটিপি উৎপন্ন হচ্ছে, তাই তো? 12 অণু এটিপি উৎপন্ন হচ্ছে। তো টিসে সাইকেলে যদি অ্যাসিটাইল কোয়েটা প্রবেশ করে তাহলে কিন্তু সেখানে এটিপি উৎপন্ন হচ্ছে 12 × 8 অর্থাৎ 96 অণু এটিপি উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে আগে হচ্ছিল 35 অণু এটিপি আর এখন হচ্ছে 96 অণু এটিপি। তাহলে 35 আর 96 অণু এটিপি মানে হচ্ছে টোটাল এটিপি হচ্ছে 96। দেখো এখানে লেখা আছে 96 যোগ 35 = 131 অণু এটিপি। ঠিক আছে, দেখো এবার ফ্যাটি অ্যাসিড কোয়ে যখন উৎপন্ন হয়েছিল একদম প্রথম ধাপে, ফ্যাটি অ্যাসিড থেকে যখন ফ্যাটি অ্যাসিড কোয়ে উৎপন্ন হয়েছিল অর্থাৎ সক্রিয় হয়েছিল যখন, সেই সময় কিন্তু একটা এটিপি ব্যয় হয়েছিল, প্রয়োজন হয়েছিল এটিপি।
অর্থাৎ আমরা বলতে পারি তাহলে 131 অণু এটিপি মাইনাস 1 অণু এটিপি সমান সমান 130 অণু এটিপি কিন্তু বিটা অক্সিডেশনের সম্পূর্ণ মানে পামিটিক অ্যাসিডের সম্পূর্ণ বিটা অক্সিডেশনের ফলে 130 অণু এটিপি উৎপন্ন হয়েছে।